প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির প্রতিদিনের আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। দর্শক, আজকের পর্বে আপনাদের সঙ্গে আছি আমি ডাক্তার সাখাওয়াত হোসেন। প্রিয় দর্শক, আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব হার্ট অ্যাটাক ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি নিয়ে। এ বিষয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন একজন হৃদরোগ বিশেষজ্ঞ। চলুন দর্শক, আমরা অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে নেই আমাদের আজকের অতিথির সঙ্গে। ডাক্তার এম.জি. আজম ১৯৭১ সালের এপ্রিল মাসে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৫ সালে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে কার্ডিওলজি বিষয়ে উচ্চতর এমডি ডিগ্রি ও এফএসসিএআই ফেলোশিপ লাভ করেন। বর্তমানে তিনি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছেন। স্যার, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। স্যার, এই যে হার্ট অ্যাটাক অত্যন্ত আতঙ্কজনক একটা নাম। আমরা জানি যে সঠিক সময়ে সঠিক চিকিৎসা না পেলে হার্ট অ্যাটাকে মৃত্যুর ঝুঁকি অনেক বেশি, এবং সঠিক সময়ে সঠিক চিকিৎসা করার পরেও অনেকের মৃত্যুবরণ করেন। সেজন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ের একটা বিষয়। আপনি একটু আমাদের বলবেন কি যে বাংলাদেশে হার্ট অ্যাটাক এবং তার মৃত্যুর ঝুঁকিটা কেমন? আপনাকে অসংখ্য ধন্যবাদ। কারণ হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি বাংলাদেশ এবং ফার্স্ট ওয়ার্ল্ড অলমোস্ট কাছাকাছি। তো আমরা অন্যান্য আদার যে রোগ আছে তার চেয়ে হার্ট অ্যাটাকের মৃত্যু ঝুঁকি অনেকাংশে বেশি। এর কারণ হচ্ছে, এক নম্বর কারণ হচ্ছে ডিলেড হসপিটালাইজেশন। যারা হসপিটালে আসার আগেই এই ঘটনাগুলি ঘটেছে, হসপিটালে আসার পরও মৃত্যু ঝুঁকি প্রায় অ্যারাউন্ড 25% মতো থেকে যায় যদি তাকে সঠিকভাবে ইন্টারভেন করা না হয়। আর যদি ইন্টারভেন করা হয় তাহলে এটাকে কমিয়ে অনেকাংশে আমরা কমিয়ে নিয়ে আসতে পারি, প্রায় 50% কমিয়ে নিয়ে আসতে পারি। তো আমরা যেটা বলতে চাচ্ছি, হার্ট অ্যাটাক যদি হয় তাকে যত দ্রুত সম্ভব হসপিটালাইজ করা জরুরি। আপনার মাধ্যমে আমি জনগণকে যে মেসেজটুকু দিতে চাই, যখনই বুকে ব্যথা হবে, একটু ঘাম মনে হবে, একটু বমি বমি ভাব মনে হবে, বাম হাতে ব্যথা যাচ্ছে এরকম মনে হবে, হার্ট অ্যাটাকের অন্যতম লক্ষণ মনে করে যত দ্রুত সম্ভব হাসপাতালে যাবে, ততই আমরা মৃত্যুর ঝুঁকিটুকু অনেকাংশে কমিয়ে নিয়ে আসতে পারবো এবং তার সুষ্ঠু ব্যবস্থাপনা সহজ হবে। কিন্তু এটা বলা হয় যে হার্ট অ্যাটাকের বেলায় প্রতিটা মুহূর্তই মূল্যবান। কিন্তু আমাদের শহরে, বিশেষ করে ঢাকা শহরে যানজট, হাতের কাছে নাগালের মধ্যে হৃদরোগ ইনস্টিটিউট বা হসপিটালের অপ্রতুলতা, এইসব সমস্যা, যানবাহন, অ্যাম্বুলেন্স, সব কিছুর যে সমস্যা, সে কারণে আপনি যেটা বলছিলেন যে খুব দ্রুততম সময়ের মধ্যে অনেক সময় পৌঁছতে পারি না। সেই ক্ষেত্রে হসপিটালে যাওয়ার আগে কি কোনো প্রাথমিক করণীয় আছে? ডেফিনেটলি। আপনার যদি জানা থাকে, আপনার বাসায় যদি কোসপ্রিন জাতীয় ওষুধ কিংবা ক্লোপিডাগ্রল জাতীয় ওষুধ যদি থাকে, সাথে সাথে মিনিমাম 300 মিলিগ্রাম ক্যাপসুলটা খাওয়াই দিতে হবে, ট্যাবলেটটা খাওয়াই দিতে হবে। এবং পেনের জন্য যদি নাইট্রোমিন স্প্রে বাসায় থাকে, প্রথমে একবার দিবেন, 10 মিনিটের মধ্যে যদি না কমে আরেকবার দিবেন, তারপরে যদি না কমে তাহলে সাথে সাথে হাসপাতালে ভর্তি হওয়ার ব্যবস্থা নিতে হবে। এবং আপনি যত দ্রুত হাসপাতালে ভর্তি হবেন ততই আপনার বিপদ ঝুঁকি কমার সম্ভাবনা থাকে, কারণ আমাদের ভাষায় বলা হয় মিনিট মিনস মাসল। হ্যাঁ, মানে যত মিনিট যাবে ততই মাসল নষ্ট হতে থাকবে। আপনাকে আমি বলতে পারি, ব্রিটিশ মেডিকেল জার্নালের উদাহরণ দিয়ে বলতে পারি, এভরি সেকেন্ডে 500 মায়োসাইট, মানে হার্টের মাসলের যে কোষগুলোর নাম হচ্ছে মায়োসাইট, 500 মায়োসাইট ড্যামেজ হয় প্রতি সেকেন্ডে। তো সো আই থিঙ্ক আপনি যত দ্রুত হাসপাতালে যাবেন তত বেশি তাড়াতাড়ি বেনিফিট হবে। তো এই হার্ট অ্যাটাক পরবর্তী যে চিকিৎসা, হসপিটালে গেলে নিশ্চয়ই আপনারা পরীক্ষা নিরীক্ষা করে এই রোগীর কোন পর্যায়ে আছে, এই মুহূর্তে তার কী চিকিৎসা দরকার, সেটা আপনারা দিয়ে থাকেন। একজন রোগীকে হার্ট অ্যাটাকের পরে হসপিটালে কখনো দেখি আমরা তার সিসিইউ দরকার হয়, কখনো দেখি সিসিইউ দরকার হচ্ছে না, ওয়ার্ডে রাখছেন, কেবিনে রাখছেন। কখন তার সিসিইউ প্রয়োজন? যখন বুকে তীব্র ব্যথা হচ্ছে, হাসপাতালে যখনই ফার্স্ট মেডিকেল কন্ট্যাক্ট বা ইমার্জেন্সি মেডিকেল অফিসার কন্ট্যাক্টে আসলো, তখন উনি একটা সিদ্ধান্ত নেন উইদিন 1 মিনিটস আর উইদিন 5 মিনিটস। 1 মিনিটের মধ্যে উনি ওনার বুকের ব্যথার প্রকৃতি
সম্বন্ধে জেনে নিচ্ছেন, তারপর তাকে একটু পরীক্ষা নিরীক্ষা করছেন, তারপর একটা ইসিজি করছেন। যদি তাকে দেখা যায় যে হ্যাঁ এসটি এলিভেশন মানে এসটি উপরে উঠে আছে, তাহলে এটা এসটি এলিভেশন এমআই, যেটাকে আমরা হার্ট অ্যাটাক বলছি, মেজর হার্ট অ্যাটাক, যেটা মেজর মৃত্যুর কারণ। উনি উইদিন 5 মিনিটসের মধ্যেই পেশেন্টকে সিসিউতে অ্যাডমিট করেন এবং পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য উনি নির্দেশনা প্রদান করেন। সিসিউ ম্যানেজমেন্ট এবং হৃদরোগ ইনস্টিটিউট বা হসপিটালের ওয়ার্ড কেবিন বা অন্যান্য ম্যানেজমেন্ট পার্থক্যটা কি? সিসিউতে কি এক্সট্রা কেয়ার নেন আপনারা? করোনারি কেয়ার ইউনিট কি করে থাকেন? সিসিউতে আমরা করোনারি কেয়ার ইউনিটে আমরা কি এক্সট্রা নিচ্ছি, আমরা প্রথমে হচ্ছে যে স্টাবলিশ দ্য ডায়াগনোসিস, কনফার্ম, আমরা ডায়াগনোসিসটা কনফার্ম করি এটা কোন ধরনের, কোন ভ্যারাইটির হার্ট অ্যাটাক, এটা কি এসটি এলিভেশন এমআই নাকি নন এসটি এলিভেশন এমআই, সেটা আমরা ঠিক করি। কোন ওয়াল, কোন এলাকা ইনভলভমেন্ট। দেখা যাচ্ছে করোনারি কেয়ার ইউনিট আমরা তাদেরকে রাখি, প্রথম কথা হচ্ছে একটা স্পেশালাইজড ডেডিকেটেড টিম এখানে সিসিউতে কাজ করে, যে ডক্টরগুলো স্পেশাল ট্রেনিং আছে এবং করোনারি কেয়ার নিতে পারে এবং ইমার্জেন্সি সকল রকমের এরিথমিয়া হতে পারে, ফেলিউর হতে পারে, এই সকল উপরে যাদের দক্ষতা আছে তারাই ওখানে কাজ করেন। এবং যাদের মেসিভ হার্ট অ্যাটাক হয় তাদের ফার্স্ট অ্যাডমিশন ক্রাইটেরিয়া হচ্ছে সিসিউতে রাখতে হবে। অ্যান্ট্রো এমআই যদি হয়ে থাকে তাকে সিসিউতে অবশ্যই 5 ডেজ, যদি ইনফ্লো এমআই হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে 3 ডেজ থাকতে হবে, এটা ইন্টারন্যাশনাল প্রোটোকল। আনফর্চুনেটলি আমাদের সিসিউতে এত বেশি পেশেন্ট লোড, কখনো কখনো কোনো পেশেন্টকে আমরা 1 ঘন্টার মধ্যে সিসিউ 1 থেকে সিসিউ 2-তে পাঠিয়ে দিচ্ছি, কখনো সিসিউ 1 থেকে 2, কখনো পোস্ট সিসিউ, কখনো ওয়ার্ড, কখনো ফ্লোর। এটা আসলে আমাদের উপর এত বার্ডেন যে আমাদের সিসিউ 1-এ আছে 12টি বেড, রুগী থাকে 100 থেকে 150, সিসিউ 2-তে আছে 30টি বেড, 38টি বেড, রুগী থাকে 100-র মতো। সুবিধার অপ্রতুলতার কারণে আমরা চেষ্টা করছি তাকে, অ্যাকচুয়ালি আইডিয়াল হচ্ছে তাকে, যেটা আপনি বললেন, সঠিক সময় পর্যন্ত সিসিউতে রেখে ম্যানেজমেন্ট করা। চিকিৎসার ক্ষেত্রে একটু জানতে চাইব যে হৃদরোগে আক্রান্তদের বেলায় আমরা পরীক্ষা নিরীক্ষা এবং চিকিৎসার ক্ষেত্রে কতগুলো টার্ম শুনতে পাই। এনজিওগ্রাম, এনজিওপ্লাস্টি, রিং বসানো বা স্ট্যান্টিং, এই বিষয়গুলি আসলে কি? আচ্ছা, এগুলো হচ্ছে মানে বর্তমানে আধুনিক চিকিৎসারই একটি ধাপ। আসলে বিভিন্ন পরীক্ষা, যেমন অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে একটি পরীক্ষা। আসলে মানে আমরা যে বলছি যে তার হার্ট অ্যাটাক হয়েছে, তার এন্ট্রো এমআই হয়েছে, নন এসটি এমআই হয়েছে, আসলে কি হার্টের রক্তনালীতে কোথাও না কোথাও অবস্ট্রাকশন, স্টেনোসিস বা ন্যারোইং, চর্বি জমে ওই পাথওয়েটা ন্যারো, সরু হয়ে গেছে অথবা বন্ধ হয়ে গেছে, তখনই হার্ট অ্যাটাকটা হচ্ছে। এটি তো আমরা, ইট ইজ আমাদের হচ্ছে স্পেকুলেশন, তাই না? আমরা এটা ধারণা করছি, কিন্তু এটাকে কনফার্ম করার জন্য আমরা যেটা করি সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম নামে একটা পরীক্ষা আছে, সেটা করি। অ্যাঞ্জিওগ্রাম হচ্ছে আসলে সহজভাবে যদি আপনাকে বোঝাতে চাই, টু সি দ্য ব্লাড ভেসেল, আমরা ব্লাড ভেসেলটা দেখতে চাই আন্ডার রেডিওগ্রাফিক কন্ট্রোল, একটা এক্স-রে মেশিন থাকবে, হ্যাঁ, ওইটা দিয়ে আমরা যখন রক্তনালীগুলোর মধ্যে ডাই দিয়ে দেখবো যে কোনো ব্লক আছে কিনা, এই পরীক্ষা পদ্ধতিটাই হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম। এটি কিন্তু চিকিৎসা না, ডাই রক্তনালীতে পাস করে দিচ্ছেন, সেটার যে গতি সে যাচ্ছে স্ক্রিনে, আমরা রেডিওতে ইমেজে দেখছি কোথায় গিয়ে এটা বন্ধ হয়ে গেছে বা শুরু হয়ে গেছে, সেটি হচ্ছে একটা পরীক্ষা। রক্তনালীর ভেতরের অবস্থাটা দেখছি, এটা একটা চিকিৎসা না, এটা হচ্ছে একটা জাস্ট পরীক্ষা, হার্টে ব্লক আছে কি না বা স্টেনোসিস আছে কি না বোঝার জন্য কতটুকু আছে। এনজিওপ্লাস্টি, আপনি যেটা বলছেন এনজিওপ্লাস্টি, তখন আমরা যদি ওই পাথওয়েতে একইভাবে ক্যাথেটার দিয়ে আমরা যদি ওই জায়গাতে বেলুন ফুলিয়ে চিকিৎসা করে আসি, যে জায়গাটা ব্লক ছিল, আমরা যদি ওখানে ওয়্যার দিয়ে বেলুন ফুলিয়ে ওই জায়গাটাকে আবার আগের অবস্থায় নিয়ে আসি, সেটাকে হচ্ছে এনজিওপ্লাস্টি। বেলুন মানে আমরা ব্লকটাকে ছুটিয়ে দিচ্ছি, এটা যদি আমরা সহজ ভাষায় বলি। তারপরে ওখানে যদি আমরা স্ট্যান্ড ডিপ্লয় করি, সেটাকে বলছেন রিং লাগানো। আসলে আমাদের দেশে মানুষের মুখে মুখে এটা একটা মিসনোমা হয়ে গেছে আর কি। এটা রিং না, এটা হচ্ছে একটা টিউবুলার একটা স্ট্রাকচার, হার্টের রক্তনালীতে আমরা এটা প্রবেশ করিয়ে ওই রক্তনালীটা যাতে আবার সংকুচিত না হয়, আবার যাতে বন্ধ না হয়ে যায়, সেই জন্য আমরা এটাকে স্ট্যান্টিং করি। প্রথমে বেলুন ফুলিয়ে এটাকে প্রসারিত করি, তারপর এখানে আমরা স্ট্যান্ডটা ডিপ্লয় করি, এখানে রিংটা আমরা প্রতিস্থাপন করি, তারপর আবার বেলুন দিয়ে ফুলিয়ে তারপর আমরা এসে দেখি যে ওটা কি প্যাটেন্সি ঠিক আছে কিনা, যদি ঠিক থাকে, রক্তের ফ্লো ঠিক আছে কিনা, যাচ্ছে কিনা, হ্যাঁ, যদি 100% ঠিক থাকে তখন আমরা বলি যে টিমি3 ফ্লো আসলে আমরা বলি যে সাকসেসফুল, তখন আমরা এটা চলে আসি। এটার নাম হচ্ছে এনজিওপ্লাস্টি উইথ স্ট্যান্টিং, যেটাকে বলে পিটিসিএ বলা হয়। আর একটা যেটা বলেন সার্জারি, সেটা হচ্ছে আসলে অ্যাঞ্জিওগ্রাম করার পর আমাদের ডিসিশন নিতে হয়, এটা কি 1টি ব্লক না 2টি ব্লক, 3টি ব্লক নাকি মেইন রক্তনালীতে ব্লক। যদি 3টার বেশি ব্লক থাকে বা মেইন রক্তনালীতে যদি ব্লক থাকে, তাকে আমরা তখন বাইপাসের কথা বলি, বাইপাস প্রেফার করি।
বাইপাস আসলে আপনাকে আমি বলতে চাচ্ছি হৃদরোগের আধুনিক চিকিৎসা 3টি বর্তমানে আছে। মেডিসিন যেটা দিচ্ছি সেটা একটা চিকিৎসা। আমরা তারপরে যে চিকিৎসা অপশনটুকু থাকে, আর্টারি যদি ব্লক থাকে তাকে ওপেন করার জন্য আমাদের একটা চেষ্টা থাকে। এটা হয় ইন দ্য রিং ফর্মে হোক অথবা বাইপাস ফর্মে হোক। আমরা স্টেন্টিং করি কিংবা আপনার অপারেশন করি, যাই করি না কেন, কিন্তু আমার মেডিকেশন মাস্ট বি কন্টিনিউড। আমাদের দেশের সমস্যাটাকে হচ্ছে রুগীরা যেটা করে, রিং পরালাম কিংবা বাইপাস করলাম আর ওষুধ খেতে চায় না। কিন্তু মনে রাখতে হবে ওষুধটি হচ্ছে মেইন, ওইটা হচ্ছে ওপেন করা হলো, এটা কন্টিনিউ করতে হবে, আদারওয়াইজ সে আবার একই অ্যাটাক নিয়ে ভর্তি হতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে একজন হৃদরোগ বিশেষজ্ঞ যেই পরামর্শ দিবেন সেটি তাকে অবশ্যই মেনে চলতে হবে, তাহলে তিনি সুস্থ থাকবেন বলে আমরা আশা করতে পারি। এবং আমাদের রোগীরা এখন অনেক সচেতন, তারা চিকিৎসকের পরামর্শ নেন এবং সেই মতো চলেন। আপনাকে অনেক ধন্যবাদ স্যার। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা শুনছিলাম হৃদরোগ বা হার্ট অ্যাটাক ও তার আধুনিক চিকিৎসা পদ্ধতি সম্পর্কে কিছু প্রয়োজনীয় পরামর্শ। আশা করি আপনাদের কাজে লেগেছে। আজকে আমরা যে প্রোগ্রামটা দেখাবো সেটা হচ্ছে আমরা দুইটা বেসিক ব্যায়ামকে আমরা কম্বাইন করেছি। একটা হচ্ছে বেঞ্চ প্রেস, একটা হচ্ছে চিন আপ। কম্বাইন করার রিজনটা হচ্ছে গিয়ে অনেক সময় দেখা যায় যে বেসিক প্রোগ্রাম করতে, যখন চেস্টের জন্য এক্সারসাইজ, ল্যাটসের জন্য এক্সারসাইজ, যেটা প্রোগ্রাম 4-5টা এক্সারসাইজ যখন করে 5 সেটস করে যখন করতে থাকে, টাইমটা অনেক লেগে যায়। তো অনেক সময় দেখা যায় যে টাইম থাকে না, অথবা অনেক সময় অনেকে চায় যে অল্প টাইমে অল্প টাইম দিবে জিমে অল্প টাইম দিয়ে ওই ধরনের বেনিফিটটা তারা নিতে চায়। তাদের জন্য আমরা যেটা বলি, যদি এই ধরনের প্রোগ্রামগুলি যদি আপনারা করেন তাহলে খুব একই বেনিফিট আপনি পাবেন উইথ ভেরি ফিউ এক্সারসাইজ। তো এখন আমরা এক্সারসাইজগুলো জিনিসগুলো আমরা দেখাবো। তবে একটা জিনিস খেয়াল করবো আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি, সেটা হচ্ছে যে চেস্ট অ্যান্ড ল্যাটসকে আমরা কম্বাইনভাবে কী করবো, যে প্রত্যেকটা বডি পার্টের জন্য আমরা 3টা করে এক্সারসাইজ দেবো। তো আমরা সিরিয়ালি দেখাবো। তো আজকে আমরা দেখাবো যে ফার্স্ট পার্টটা, এরপরে সেকেন্ড থার্ড আমরা দেখাবো। এখন দেখুন যে কীভাবে আমরা ফার্স্ট পার্টের এক্সারসাইজটা শুরু করছি। ওকে ওয়াইজ রেডি? ওকে, প্রথমে যেটা করছে সে করছে জাস্ট বেসিক যে প্রোগ্রামটা তারা সে করছে সেটা হচ্ছে বেঞ্চ প্রেস বলি আমরা এটাকে। এখন বেঞ্চ প্রেসের যে বিষয়টা, এখানে আমরা দেখাচ্ছি ডাম্বেল ভেরিয়েশন দেখাচ্ছি, যেহেতু আমরা বলছি যে খুব শর্টকাট প্রোগ্রামের জন্য। কিন্তু আপনি ভেরিয়েশনের জন্য আপনি বারবেল দিয়ে হতে পারেন, স্মিথ মেশিন দিয়ে করতে পারেন, মেশিনেও করতে পারেন। আমরা দেখাচ্ছি শুধুমাত্র ডাম্বেলের জন্য, কারণ সবচেয়ে বেশি অ্যাক্সেসিবিলিটি ডাম্বেলে পাওয়া যাচ্ছে। যখনই সেই জিনিসটা শেষ করবে রাখো, তখন যে জিনিসটা করবে নন স্টপ ভার্সনে, নন স্টপ সে চলে যাবে চিন আপে। চিন আপ যেটা আমরা বলছি যে একটার সাথে একটা, মানে একটা হচ্ছে পুশ অ্যান্ড পুল, দুইটা প্রোগ্রামটাকে আমরা কম্বাইন করছি টাইমটাকে ম্যানেজ করার জন্য। ওকে ভাইস, এখন আমি রিপিটেশনের ক্ষেত্রে যে জিনিসটা বলছি, যেহেতু এটা হচ্ছে শর্টকাট ওয়ে অফ মানে বিল্ডিং মাসল, এই জিনিসটা আমরা যে জিনিসটা বলবো যে যখন আপনি ওয়েট ট্রেনিং করবেন তখন নিয়ে যাবেন হেভি ওয়েট ট্রেনিংটা, আর যখন আপনি বডি রেজিস্ট্যান্স এক্সারসাইজটা করছেন তখন নিয়ে যাবেন হাই রেপিটেশনে। এতে যে জিনিসটা হবে আপনার, যে আপনার ম্যাস বিল্ডিংও হবে এবং ডেফিনেশনটা আসবে, একই সাথে জিনিসটা হবে। এটা হচ্ছে ফার্স্ট পার্ট। আমরা সেকেন্ডে দেখাবো যে সেকেন্ড পার্টটা কীভাবে করতে হবে। প্রিয় দর্শক, আপেল অত্যন্ত পুষ্টিকর একটি ফল আমরা জানি। চলুন এই বিষয়ে আরও বিস্তারিত জেনে নেই একজন পুষ্টিবিদের কাছ থেকে। আপেল কেন খাবেন, কতটা খাবেন? আপেল একটি দৃষ্টিনন্দন এবং আমাদের দেশে খুব পরিচিত একটি ফল, যে ফলটি বাচ্চা থেকে শুরু করে বড়রা সবাই খুব পছন্দ করে। তবে জেনে নিতে হবে আপেলের পুষ্টি গুণাগুণ, যা আমাদের শরীরের খুবই কাজে লাগে। একটা ফল বা যে কোনো খাবার আমরা যখন জেনে খাবো তখন সেটা খাওয়ার প্রতি আগ্রহটা অনেকাংশে কিন্তু বেড়ে যায়। আমরা আসছি আপেলের উপকারী অংশে। আপেলে পেকটিন নামক একটি অ্যাডিকুয়েট ওয়াটার সলিউবল ফাইবার থাকে, যেটা আমাদের শরীরে খুব উপকারে আসে। আমরা জানি যে আমাদের যে আঁশ থাকে শরীরে, সেটা হজমে সহায়তা করার পাশাপাশি বাওয়েল মুভমেন্টটাকে খুব বেশি সহায়তা করে, এবং এটা কিন্তু আমাদের গুড কোলেস্ট্রলটাকে বাড়িয়ে দেয়। আমাদের শরীরের যে হাইপারটেনশনের প্রবলেম থাকে সেটাও কিন্তু অনেকাংশে রিডিউস করে। পাশাপাশি আমাদের খেয়াল রাখতে হবে যে এই আঁশ কিন্তু খুব পরিমাণে বেশি খাওয়া যাবে না। উপকারী যে কোনো জিনিসই কিন্তু এক্সেসিভ হয়ে গেলেই কিন্তু সেটা নেগেটিভ পর্যায়ে চলে যায়। সেকেন্ড হচ্ছে গিয়ে এটা ভিটামিন সি এ ভরপুর একটি ফল। ভিটামিন সি কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট,
যেটা হচ্ছে আমাদের শরীরে প্রতিনিয়ত কিন্তু ফ্রি রেডিকেলস তৈরি হয়। এই রেডিকেলসগুলো আমাদের বিভিন্ন ধরনের অসুখ হতে সাহায্য করে, এমনকি ক্যান্সারেও বাসা বাঁধে আমাদের শরীরে এই ফ্রি রেডিকেলসের কারণেই। তো আপেলে যে ভিটামিন সিটা থাকে সেটা হচ্ছে আমাদের এই ফ্রি রেডিকেলসটা দূর করে আমাদেরকে সতেজ এবং সুস্থ থাকতে সাহায্য করে। তবে খেয়াল রাখতে হবে, আপেলের উপকারের পাশাপাশি অপকারিতাও কিন্তু কিছু আছে। খুব বেশি পরিমাণ আপেল কিন্তু কখনোই খাওয়া যাবে না। বিশেষ করে আপেলের জুস কিন্তু অ্যাসিডিক, যেটা হচ্ছে আমাদের বেশি পরিমাণে যখন আমরা নেব আপেলের জুস তখন দাঁতের এনামেলটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে। আরেকটা হচ্ছে গিয়ে আপেল অ্যাসিডিক হওয়ার কারণে আমাদের যাদের গ্যাস্ট্রাইটিসের প্রবলেম থাকে তাদের কিন্তু পেটে গ্যাস হবে এবং একটু ব্লটিং ভাব হবে, অস্বস্তি হতে পারে, বুকে চাপচাপ ব্যথাও হতে পারে। তো আমাদের খেয়াল রাখতে হবে যে যতটুকুই খাই পরিমাণ মতো খাবো এবং ভালো খাবার খাবো, ভালো থাকবো আমরা। প্রিয় দর্শক, এখন আপনাদের জন্য রয়েছে স্বাস্থ্য প্রতিদিন আজকের হেলথ টিপস। শুধু চশমা ব্যবহার করে টেরা চোখের রোগীরা সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন। তাই যারা এ জাতীয় সমস্যায় ভুগছেন তারা একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ নিন। প্রিয় দর্শক, স্বাস্থ্য প্রতিদিন সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত বা পরামর্শ থাকে তাহলে অবশ্যই লিখে জানাবেন এই ঠিকানায়। প্রযোজক স্বাস্থ্য প্রতিদিন, এনটিভি, বিএসসি ভবন, 7 তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ফ্যাক্স 914338 থেকে 7 পর্যন্ত, অথবা ইমেইল করুন স্বাস্থ্যপ্রতিদিন@ntvpd.com এই ঠিকানায়। প্রিয় দর্শক, আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিনের আগামী পর্বে আপনার জন্য যা রয়েছে, অনেক রোগী কিন্তু আমরা পাই যে একটু বয়স বাড়ার সাথে সাথে ঠান্ডা পানি বা একটু আইসক্রিম, বরফ বা এইটা মিষ্টি জাতীয় জিনিস খেলে দাঁত শিরশির করছে। অল্প সময় থাকে, যতক্ষণ ওটা মুখে থাকে ওইটুকু সময় শিরশির করে দাঁতটি, খুব একটা অস্বস্তি ফিল করে, খেয়ে মজা পায় না। এই ধরনের কন্ডিশনকে আমরা আসলে বলি যে দাঁতের অতি সংবেদনশীলতা বা হাইপার সেন্সিটিভিটি। আচ্ছা, তো সাধারণত কোন কোন কারণে এই সমস্যাটা হয়? এই কারণটি যে আমরা ভাগ করি, আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি ভেক্টরমে। একটি হচ্ছে যেটা আমরা ডেন্টাল ক্যারিজ বলি বা ব্যাকটেরিয়া দ্বারা দাঁত ক্ষয়। সেটি ইনিশিয়াল পর্যায়ে যখন দাঁতের উপরের যে আমরা সাদা অংশটি দেখি, আমরা এনামেল বলে থাকি, এটি যদি ক্ষয় করে ফেলে ভিতরের যে স্তরটি, ডেন্টিন বলি, ওই স্তরের কাছাকাছি গেলে এই শিশিটি হতে পারে। আর আরেকটি হচ্ছে যে অন্য কারণ, সেটা ব্যাকটেরিয়া জনিত কারণ নয়, সেটি হচ্ছে প্রথমে আমরা বলতে পারি অ্যাট্রিশন। এটা সাধারণত বয়স বাড়ার সাথে সাথে হয় অনেকেই, যেমন দাঁত কিন্তু ব্যবহার হচ্ছে, ব্যবহার দাঁতে দাঁতে একটা ফ্রিকশন হয়, এই ঘষা লাগার ফলে দেখা যায় দাঁতের উপরের কিন্তু এনামেলটি কোনো কারণে ক্ষয় হতে পারে, বলে দাঁতটা আস্তে আস্তে শিরশির করে। আর আরেকটি হলো আমরা বলি অ্যাব্রেশন, সেটা হচ্ছে বাইরের কোনো শক্ত জিনিস দ্বারা দাঁত ক্ষয়। প্রিয় দর্শক, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় এনটিভিতে সম্প্রচারিত আপনার প্রিয় স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠান দেখার জন্য ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। দর্শক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং অবশ্যই নিরাপদে থাকুন। দেখা হবে আগামীকাল ঠিক একই সময়ে নতুন কোনো অতিথি নিয়ে।